নমস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ মুম্বাই শাখা আয়োজিত পৃথিবীর গাড়িটা থামাও এই অনুষ্ঠানের এই পর্বে আপনাদের স্বাগত। মহান সঙ্গীতকার এবং সংস্কৃতি পরিব্রাজক সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল এই জীবনালেখ্য গত 10ই মে 2025 মারাঠা সাহিত্য মন্দির সভাগৃহ সেক্টর 6 वाशी नवी मुम्बई। ओनार सृष्टि एतई चमकप्रद जे बेशिरभाग अनुष्ठान हये पड़े रिक्रिएशनल, माने ओनार गाने ओनार स्मरण मात्र। किन्तु आमादेर अनुष्ठानटा छिलो विषयबस्तुमूलक। आमरा एमन किछु निरपेक्ष स्वल्प ज्ञात कथा बोलेछि जा छिलो इउनिक। आमादेर अनुष्ठान आसलेई छिलो तार जीवन आलेख्य बा स्टेज बायोपिक, যেখানে ধরা পড়েছে এক ব্যতিক্রম চরিত্র মানুষ সলিল চৌধুরী, মানে গায়ক, বাদক, সুরকার, কবি, প্রেমিক, পিতা, সংগঠক ইত্যাদি। এই অনুষ্ঠানের 6টি ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি, আপনারা দেখুন। এই পর্বে রয়েছে সলিল বাবুর জীবনের গল্প, ইতিহাসের প্রেক্ষাপট, গান ও কবিতা। সময়কাল সলিলবাবুর ছাত্রাবস্থার সময়, মানে 30-এর দশক থেকে 1950 সাল পর্যন্ত। অনুষ্ঠানের সমস্ত বিষয়বস্তু বা কন্টেন্ট মৌলিক। কিছু বিজ্ঞাপনের গান বা আবহ সঙ্গীত বৈদ্যুতিন মাধ্যম থেকে সংগৃহীত হয়েছিল এবং তার সমগ্র তালিকা আমরা প্রকাশ করেছি। এছাড়াও আমরা দিয়েছি তথ্যসূত্র বা রেফারেন্স লিস্ট, যা পরবর্তী গবেষণায় সহায়ক হবে। পরবর্তী গবেষণার সাহায্যের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। যে কোনো রকম তথ্যের জন্য আমাদের ইমেল করে যোগাযোগ করতে পারেন। উপভোগ করুন এবং সাথে থাকুন। আমি সমসাময়িক ইতিহাসের সাথে আমি আপনাদের পরিচয় করাবো। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু তুচ্ছ ঘটনা কিছুক্ষণের জন্য হলেও নিয়ে আসবো আপনাদের কাছে। আয়োজকদের তরফ থেকে আপনাদের সকলকে সুস্থ শরীরের শুভকামনা জানাই। আপনাদের সকলের স্বাস্থ্যের এবং স্বার্থে এবং শিল্পীদের অনুপ্রেরণার তাগিদে হাততালি নামক ব্যায়ামটা কিন্তু মাঝে মাঝেই করে ফেলবেন। আমি এখন বিংশ শতাব্দীর প্রথমার্ধে। পৃথিবী এবং ভারতের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় সম্পৃক্ত এই সময় আমরা এমন কিছু ঘটনা বেছে নিয়েছি যা প্রত্যক্ষভাবে সলিলবাবুর জীবন ও সৃষ্টির ওপর প্রভাব ফেলেছে। যেমন ধরুন 1925 সালের ভারতীয় কমিউনিস্ট পার্টির পথ চলা, 1941 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যু ও সুভাষচন্দ্রের ভারতত্যাগ, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, 1943-এ ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা এবং 1944 সালের দুর্ভিক্ষ। 1937 সালে আন্দামান বন্দিমুক্তি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী আন্দোলন, যা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের সেলে বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মুক্তি লাভের উদ্দেশ্যে শুরু হয়েছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলে ব্রিটিশ শাসনকালে বহু ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে বন্দি করা হয়েছিল এবং তাদের প্রতি অমানবিক নির্যাতন চালানো হতো। 1937 সালে ভারতের জাতীয় কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি আন্দামান বন্দীদের মুক্তির দাবি জানায়। সে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বন্দীদের মুক্তি, তাদের শর্তাবলীর উন্নতি এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমি শোনাব সলিলবাবুর জীবনের উপকথা। পারিবারিক সূত্র অনুযায়ী সলিলবাবুর জন্ম 1925 সালের 19শে নভেম্বর। তবে জানেন, এই জন্ম সাল নিয়ে একটু বিতর্ক আছে। কিছু সাক্ষাৎকার বা কথোপকথনে উনি এমন কিছু ঘটনার উল্লেখ করেছেন যা থেকে মনে হতেই পারে যে ওনার জন্ম 1922 সালে। সে যাই হোক, ঠাকুরদাদা রামতরণ চৌধুরী ছিলেন নামজাদা উকিল। বারুইপুর কোর্টে বঙ্কিমচন্দ্রের এজলাসেও ওকালতি করেছিলেন। বাবা জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী ছিলেন আসামের চা বাগানের ডাক্তার। তিনি ছিলেন সংস্কৃতিমনস্ক মানুষ। বাড়িতে গ্রামাফোনের রেকর্ডে দেশি বা বিদেশি গান শুনতেন, চা বাগানের কুলিদের নিয়ে নাটক করাতেন।
এই কারণেই খুব ছোটবেলা থেকেই সলিলবাবু বাবার রেকর্ড শুনে পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে ওয়াকিবহল ছিলেন। আর জানেন তো, উনি কিন্তু খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। খুব ছোটবেলাটা আসামে কাটলেও সলিল চৌধুরী বালক বয়সেই কলকাতায় পড়তে আসেন। প্রথমে পড়াশোনা করেন কলকাতার সুকিয়া স্ট্রিটে মেজো জ্যাঠার বাড়ি থেকে এবং পরে মামার বাড়ি থেকে, যা দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে। বুঝতে পাচ্ছেন তো, যেটাকে এখন আমরা সুভাষ গ্রাম বলি। সুকিয়া স্ট্রিটের বাড়ির নিচের বৈঠকখানা ছিল মিলন পরিষদ, অর্কেস্ট্রা ক্লাব, যার পরিচালক ছিলেন ওনার জারতুতো দাদা নিখিল চৌধুরী। অচিরেই বালক সলিলের পরিচয় ঘটল বিভিন্ন সঙ্গীত যন্ত্রের সাথে। খুব তাড়াতাড়ি শিখতে থাকলেন ক্ল্যারিনেট, পিয়ানো, বেহালা। সেটা ছিল নির্বাক ছায়াছবির যুগ। প্রত্যেক সিনেমা হলে মাইনে করা অর্কেস্ট্রা পার্টি থাকত এবং তারা পর্দার পিছনে বসে ছবি দেখে দেখে আবহ সঙ্গীত বাজাতো। মিলন পরিষদ মানিকতলার ছায়া সিনেমার অর্কেস্ট্রার দায়িত্ব পেল। 6 বছরের বালক সলিল প্রতি রবিবার দাদাদের সাথে সেখানে যেত পিয়ানো বাজাতে। আবার এই বয়স থেকেই তিনি পদ্যও লিখতেন। পরবর্তী কয়েক বছর, মানে মামার বাড়িতে থাকার সময়, কাব্যচর্চা চলত সঙ্গোপনে। মামার বাড়িতে সঙ্গীত বা কাব্যচর্চাকে খুব একটা ভালো চোখে দেখা হতো না। তাদের মতে সেসব ছিল বখাটে হবার পথ। মামাদের পরিবার ছিল সশস্ত্র সংগ্রামের সাথে যুক্ত। মায়ের ছোট কাকা কালীচরণ ঘোষ ছিলেন সুভাষচন্দ্রের সেক্রেটারি। পরবর্তীতে এই বাড়িতেই চলত কমিউনিস্টদের গোপন মিটিং। সলিলবাবুর গণসঙ্গীত রচনা করার হাতেখড়ি হয়েছিল গণনাট্য সঙ্গ গড়ে ওঠার বেশ কিছু আগে থেকেই। উনি তখন হরিনাবির অ্যাংলো সংস্কৃত স্কুলে পড়েন। চারিদিকে চলছে আন্দামান বন্দিমুক্তির আন্দোলন। উনি লিখে ফেললেন গান, বিচারপতি তোমার বিচার করবে কারা। এই গানটি বাংলার কীর্তনাঙ্গ গান যমুনে তুমি কি সেই যমুনে প্রবাহিনী, এই সুরটাকে ভেঙে তৈরি করা হয়েছিল। রংপুর ছিল সে সময়কার কমিউনিস্ট আন্দোলনের এক কেন্দ্র। 1945 সালে রংপুর ছাত্র সম্মেলনে এই গানটি গাওয়া হয় এবং তা বিপুল আলোড়ন সৃষ্টি করে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তোমার গুলির তোমার ফাঁসির তোমার কারাগারের পেছন, তোমার গুলির তোমার ফাঁসির তোমার কারাগারের পেছন, উঠবে যারা ওজনে তাই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তোমার সভায় আমির যারা, ফাঁসির কাঠে ঝুলবে তারা। তোমার সভায় আমির যারা, ফাঁসির কাঠে ঝুলবে তারা। তোমার রাজা মহারাজা করো জোড়ে মাগবে বিচার। তোমার রাজা মহারাজা করো জোড়ে মাগবে বিচার, ঠিক জনতা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে, তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে। তারা ক্ষুদিরামের রক্ত বীজে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে। ক্ষুদিরামের রক্ত বীজে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে। তারা জালিয়ানের রক্ত স্নানে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে। জালিয়ানের রক্ত স্থানে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে। তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে। ফাঁসির কাঠে জীবন দিয়ে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।
গুলির গায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে, গুলির গায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে, সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে। নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে, সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে। ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা হে বিধাতা, ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা হে বিধাতা। রক্ত দিয়ে শুদ্ধে হবে নামিয়ে মাথা হে বিধাতা, রক্ত দিয়ে শুদ্ধে হবে নামিয়ে মাথা হে বিধাতা। লিখেছে নতা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। 1939 সালে বেজে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, যা পরবর্তী 6 বছরে পৃথিবীকে বদলে দিয়েছিল আমূল। 1941 সালে জার্মানি কর্তৃক রাশিয়া আক্রমণের সাথে সাথে ভারতের যুব সমাজের মধ্যে দেখা দিল তীব্র প্রতিক্রিয়া। এর ফলশ্রুতি হিসাবে 1943 সালের মে মাসে বম্বে অধিবেশনে জন্ম নেয় ইন্ডিয়াস পিপল থিয়েটার্স অ্যাসোসিয়েশন বা ভারতীয় গণনাট্য সংঘ। গণমাধ্যম হিসাবে রাশিয়া বা চীনের পিপলস থিয়েটার কিংবা রমারলার বই দ্য পিপলস থিয়েটার এই প্রয়াসে জোগালো তাত্ত্বিক সমর্থন। শিল্পী চিত্তপ্রসাদ এঁকে দিলেন প্রতীক, নাগারা বাদক, যা মনে করায় ভৌগোলিক সীমানাহীন সাংস্কৃতিক প্রতিবাদের নাদ। 1943-44 সালে 50-এর মন্বন্তর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। 1938 সাল থেকে কৃষি ফসলের উৎপাদন কমতে থাকে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনাও এর পেছনে অন্যতম কারণ ছিল। জাপানি সেনাবাহিনীর হাতে বর্মার পতন হলে সেখান থেকে বিপুল পরিমাণ চাল আমদানি বন্ধ হয়ে যায়। এছাড়া যুদ্ধরত সেনাবাহিনী সদস্যদের জন্য অতিরিক্ত খাদ্যশস্যের চাহিদা, অতিরিক্ত মুনাফাভোগীদের দৌরাত্ম্য এবং সরকারি অব্যবস্থাপনা এই দুর্ভিক্ষের অন্যতম কারণ। এই দুর্ভিক্ষে আনুমানিক 35 থেকে 50 লাখ মানুষ মৃত্যুবরণ করে। 16ই আগস্ট 1946 ভারতের ইতিহাসের এক কালো অধ্যায়, গ্রেট কলকাতা হত্যাকাণ্ড। এই দিনে কলকাতা নিমজ্জিত হয় 4 দিনব্যাপী এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায়। 10,000 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। ব্রিটিশদের ভারত ত্যাগের পর পৃথক মুসলিম আবাসভূমির দাবিতে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রত্যক্ষ কর্মদিবসের ডাক দিয়েছিল ওই দিন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী শহরে সশস্ত্র মুসলিমদের কর্মসূচির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে সারা পৃথিবীতে রাজনৈতিক পটভূমিকা দ্রুত পরিবর্তন হতে থাকে। 1946 থেকে 1947 ভারতের ইতিহাসের এক সন্ধিক্ষণ, যখন একের পর এক ঘটে যায় নৌবিদ্রোহ, তেলেঙ্গানা এবং তেভাগা কৃষক আন্দোলন এবং ভারতের স্বাধীনতা প্রাপ্তি। সময়টা 1946 সালের শেষ দিক। মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি, 1 ভাগ জমির মালিক। এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত। লাঙল যার, জমি তার। তেভাগা আন্দোলনের এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ও অবিভক্ত বাংলার আকাশ ও বাতাস। 1939 সালে ম্যাট্রিক পাশ করে সলিলবাবু ভর্তি হলেন বঙ্গবাসী কলেজে ইংরেজি অনার্স নিয়ে বিএ ক্লাসে। আসুন 10টা খণ্ডচিত্রে ওনার তখনকার জীবনটা ফিরে দেখা যাক। 1. কমরেড খগেন রায়চৌধুরীর অনুপ্রেরণায় দক্ষিণ 24 পরগনায় কৃষক আন্দোলনে গান লিখছেন। 2. রবীন্দ্রনাথের মৃত্যুতে 1 মাসের অশৌচ পালন করছেন।
3. প্রখ্যাত নর্তকী রাজকুমারীর দলে বাঁশি বাজাচ্ছেন, তাও প্রায় দীর্ঘ 2 বছর। কলকাতার বাইরে শোতে বাজিয়ে দিন পিছু 50 টাকা করে পাচ্ছেন। 4. যশোরে শো করতে গিয়ে দিঘির জলে ডুবতে ডুবতে বেঁচে ফিরছেন। 5. ইলিশিয়াম মেসে পেট ভরে ডাল, চচ্চড়ি, মাছের ঝোল, অম্বল খাচ্ছেন 3 আনায়, তারপর বায়োস্কোপ বলে সিগারেটে ধূম্রপান করছেন। 6. তিমির বরণের নাচের দলে বাঁশি বাজাচ্ছেন। 7. রাজনৈতিক গান ছাড়াও কিছু মৌলিক গান লিখছেন এবং সুকিয়া স্ট্রিটের জারতুতো বৌদিকে তা শোনাচ্ছেন। 8. আত্মকলেজ প্রতিযোগিতায় বাঁশি আর এসরাজ বাজিয়ে প্রথম হচ্ছেন। 9. পুলিশের তাড়া খেয়ে হাড়কাটাগলিতে ঢুকে পড়ছেন এবং পতিতারা তার ছেঁড়া প্যান্ট সেলাই করছে। 10. কলেজের ইকোনমিক্স ক্লাসে অনিয়মিত হওয়ায় পরীক্ষায় বসতে বাধা দেন প্রিন্সিপাল, কিন্তু অধ্যাপক করুণাবাবুকে সারা দিন বাঁশি আর কৃষক আন্দোলনের গান শুনিয়ে পার্সেন্টেজ উদ্ধার করছেন যুবক সলিল। কলকাতায় জাপানি বোমার আশঙ্কা দেখা দিল। মফস্বলের সবাই শহর ছেড়ে যেতে লাগলো। বাবার টেলিগ্রাম পেয়ে 1943-এ বিয়ে পরীক্ষাটা না দিয়েই আসামে চলে এলেন সলিলবাবু। সারা দিন কমিউনিস্ট কাগজপত্র পড়তেন আর মাঝে মাঝে চলে যেতেন মিকির পাহাড়ের গুহায় আর সংলগ্ন সরোবরে। আপন মনে বাজাতেন বাঁশি। সেখানেই নতুন করে আবিষ্কার দেহাতি মেয়ে সুখিয়া, যে তার বাঁশির সুর শুনে প্রেমে পাগল। সুখিয়া খোপায় জড়াতো বেগুনি ফুল, পাহাড়ি সুগন্ধি ফুলের মালা গাঁথত তার বাঁশিওয়ালা দেবতার জন্যে। কাঁসার বাসনে কাপড় বেঁধে রান্না করে নিয়ে আসতো হরিণ বা জংলি মুরগির মাংস, তারপর গুহার পিছনে সবুজ গালিচায় বসে নিজে হাতে খাইয়ে দিত। এ প্রেম কিন্তু করুণ বিরহে রূপান্তরিত হয় একটি দুর্ঘটনার জন্যে। সলিলবাবু জীবনে কোনোদিনই সুখিয়াকে ভুলতে পারেননি। নিখাত সারল্যে ভরা প্রথম প্রেম, এ কি আর ভোলা যায়? 1983 সালে শ্রীযুক্ত পূর্ণেন্দুপত্রীর জোড়াজুড়িতে প্রতিক্ষণ পত্রিকায় লেখা শুরু করেছিলেন আত্মজীবনী, জীবন উজ্জীবন। যদিও কয়েক কিস্তির পরে সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই আখ্যানে এক বিশাল পরিসর জুড়ে ছিল সুখিয়ার সাথে প্রেম কাহিনী। কিশোর সলিলের সেই সময়কার মনের কথা সব থেকে ভালো প্রকাশ করে তারই একটি গান। এটি আমাদের অনুভব, যদিও গানটির সাথে প্রেম কাহিনীর সরাসরি যোগাযোগ কোনো মুদ্রিত দলিলে পাওয়া যায় না। অনেক পরে 1982 সালে গানটি রেকর্ড হয়। আসামের গ্রাম আর দেহাতি প্রেমিকার স্মৃতিময় এই গান ছিল হ্যারি বেলাফন্টের জামাইকা ফেয়ারওয়েলে অনুপ্রাণিত। সরস্বতী নদী তীরে কল্পনায় ঘিরে ঘিরে, সরস্বতী নদী তীরে কল্পনায় ঘিরে ঘিরে, আলপনায় আঁকা উঠোন পেরিয়ে যদি উঠতে দেওয়া, তাহলে দেখতে পেতে আমার প্রেয়সী তুমি সে কুটিরে। সরস্বতী নদী তীরে কল্পনায় ঘিরে ঘিরে, সরস্বতী নদীর তীরে কল্পনায় ঘিরে ঘিরে, আলপনায় আঁকা উঠোন পেরিয়ে যদি উঠতে দেওয়া, তাহলে দেখতে পেতে আমার প্রেয়সী তুমি সে কুটিরে। ভ্রমর কৃষ্ণ চোখ দুটি, ঠোঁট গোলাপ যেন ফুটি ফুটি, ভ্রমর কৃষ্ণ চোখ দুটি, ঠোঁট গোলাপ যেন ফুটি ফুটি, বসতে দিত পেতে শীতল পাটি সে কত যত্ন করে। সুধা তো মৃদু হেসে আবার কবে আমি যাব ফিরে, হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না। যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না, হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না। যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না।
পূবের আলো ফুটতে না ফুটতে রোজ তাকে হতো জেগে উঠতে। পূবের আলো ফুটতে না ফুটতে রোজ তাকে হতো জেগে উঠতে। পান্তা ভাতে কাঁচা লঙ্কা মেখে দিয়ে জারক লেবু দিত সে পিড়ি পেতে খেতে পাখার হাওয়া দিতে দিতে। কি জানি কি রোগে কি হলো চিরকালের মতো সে গেল। কি জানি কি রোগে কি হলো চিরকালের মতো সে গেল। দু চোখে মিনতি ভরে কেঁদে সে হাতে ধরে বলে গেল, জনমে জনমে যেন তোমাকে পাই আমি ফিরে ফিরে। হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না। যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না। হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না। যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না। হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না। যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না। হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না। যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না। বড় ভালো লাগলো বলুন। বঙ্গবাসী কলেজে বিএ পড়ার সময় সলিলবাবু থাকতেন আমা স্ট্রিটের একটি মেসে। ততদিনে তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করেছেন। কোদালিয়া গ্রামের মামার বাড়িতে থাকার সময় স্থানীয় কৃষক আন্দোলনের সাথে তো যুক্ত ছিলেনই। এই কৃষক আন্দোলন থেকেই সংস্কৃতি আন্দোলনে প্রবেশ করেন সঙ্গীতের মাধ্যমে। পরবর্তীকালে যে গানগুলো আমরা গণসঙ্গীত বলে জানলাম তা ছিল মাঠে ঘাটে গাওয়ার গান, যা জনজাগরণের সহায়ক ছিল। কিন্তু সলিলবাবুর মধ্যে ছিল আত্মগত এক শিল্পী মন। সেই তাগিদ থেকেই লিখে ফেললেন কতগুলো বাংলার বেসিক গান, মানে যাকে আমরা আধুনিক গান বলি। তিনি সেই গানের স্রষ্টা, আর তার সুকিয়া স্ট্রিটের বৌদি ছিলেন একমাত্র শ্রোতা ও সমালোচক। এর মধ্যে দুটি গান আমাদের তালিকায় আছে। একটি হলো এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে, এবং আরেকটি প্রান্তরেরই গান আমার। এবার আমি আমার থেকে গানটির মধ্যে দ্বৈত সত্তার এক টানাপোড়েন বোঝা যায়। তখন নিজের সাথে চরম অন্তর্দ্বন্দ্বে ভুগছিলেন তিনি। একদিকে ছিল তার কৃষক আন্দোলন, চিন্তা, মননের জগৎ, আর অন্যদিকে ছিল পেশাদারি নাচের জগৎ। এই গানটি অবশ্য অনেক পরে 1961-তে শচীন গুপ্ত এবং 1980 সালে লতা মঙ্গেশকরের কণ্ঠে রেকর্ড হয়। এই গানটি আমরা শুনবই। তবে তার আগে আরও গুরুত্বপূর্ণ গান প্রান্তরেরই গান আমার সম্পর্কে কিছু চমকপ্রদ গল্প বলি। সঙ্গীত গবেষকদের মতে এই গানটি ওনার লেখা প্রথম আধুনিক গান। 1953 সালে এই গানটি প্রথম কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রেকর্ড করা হয়। প্রকাশ হওয়ার জন্য প্রায় প্রস্তুত। সলিলবাবু তখন সঙ্গীতকার হিসাবে বম্বেতে পা রাখছেন। বম্বেতে বসে বেদনা ভরা চিঠি এলো কণিকা বন্দ্যোপাধ্যায়ের। বিশ্বভারতী এই গান গাওয়ার অনুমতি দেয়নি। দর্শক বন্ধুরা, এ সমস্যা কিন্তু তাৎক্ষণিক বলে ভাবলে ভুল হবে। এ পরিণতির শিকড় ছিল কয়েক দশক অতীতে, যখন কিছু বামপন্থী বুদ্ধিজীবী কবিগুরুকে বুর্জোয়া আখ্যা দিয়েছিল। তখন থেকেই বৈরিতার সূত্রপাত। যাই হোক, সে বছরই শ্রীমতী উৎপলা সেনের কণ্ঠে প্রকাশিত হয় এই অমর গান। একটি অবাক করা তথ্য, এই গানটির সাথে জড়িত 3 জন সঙ্গীত বরেণ্য, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন আর সলিল চৌধুরী। এই 3 জনেরই জন্ম শতবার্ষিকী 2024-25 সালে, জাস্ট কয়েক মাসের ব্যবধানে। প্রান্তরের গান আমার, মিঠু সুরের গান আমার, হারিয়ে গেল কোন বেলায় আকাশে আগুন জ্বালায়। মেঘলা দিনের স্বপন আমার, ফসল বিহীন
মন কাদায় প্রান্তরের গান আমার। মাঝে মাঝে উদাস হাওয়ায় এলো মেলো কি যে শুনি, বুঝি কাহার ব্যথার ছোঁয়ায় হারায় আমার সুরের ধ্বনি। ঝড়ের হাওয়ায় পাতার মতন ঝরিয়া যায় 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 যায়। ক্লান্ত ডানায় নির্খোঁজে অথই নদীর তীর খুঁজে, শুধুই আমার যায় বেলা আকাশে আগুন জ্বালায়। দিনের স্বপন আমার ফসলবিহীন মন কাদায় প্রান্তরের গান আমার। আমি তো চাহিনি কিছুই, শুধু আপন নীড়ের ছায়ায় আপন বিনার সুরে ভুবন ভরে দিতে প্রেমের মায়ায় প্রেমের মায়ায়। ভাঙিল সে ঘর ঝড়ের বায়, হায় হায় হায়। ক্লান্ত ডানায় নির্খোঁজে অথই নদীর তীর খুঁজে, শুধুই আমার যায় বেলা ভাষায় আশার ভেলা। অন্তবিহীন পথের পুঁজি অন্তরেরই সান্ত্বনায় প্রান্তরের গান আমার। মিঠু সুরের গান আমার। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবন তারে আপন করে সবার হরষে হাসি বেদনে কাঁদি বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি সবার হরষে হাসি বেদনে কাঁদি বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি সবই
ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবন তারে আপন করে নিলাম। যখন যেখানে তখন সেখানে থাকি, সুনীল আকাশে নিজের মাথারে থাকি। যখন যেখানে তখন সেখানে থাকি, সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি। ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম, ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবন তারে আপন করে নিলাম। 1944 সালে সলিলবাবু বিএ পাস করলেন এবং গণনাট্য সংঘের সদস্যপদ লাভ করলেন। বাবার অসুস্থতার কারণে 1946 সালে বাংলার এমএ পরীক্ষাটা কিন্তু উনি দিতে পারেননি। 1943-44 সালের দুর্ভিক্ষ, তেভাগা আন্দোলন এবং 1946 সালের নৌবিদ্রোহ সলিলবাবুকে খুবই প্রভাবিত করেছিল। এই সময় শ্রমিক নেতা বীরেশ মিশ্রর সঙ্গে রেলে সারা আসাম ঘুরেছিলেন তিনি। সাথে ছিল বাবার দেওয়া হারমোনিয়াম। প্রতিটি স্টেশনে রেল শ্রমিকদের বক্তৃতা করার আগে নতুন নতুন গান বেঁধে শোনাতেন। রেল এবং ডাক বিভাগের সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে 1946-এর 29শে জুলাই শহীদ মিনারের পাদদেশে হয়েছিল 5 লক্ষ মানুষের এক অবিস্মরণীয় সমাবেশ। এই চরম নাটকীয় মুহূর্তে সৃজনের উল্কাপাত হলো সলিলবাবুর গানে। ঢেউ উঠছে, কারাট উঠছে। পথসভার মঞ্চে না ছিল তবলা, না ছিল অন্যান্য সঙ্গীত যন্ত্র, শুধুমাত্র হারমোনিয়ামের কর্ডে ভারতবর্ষ শুনল বহুমাত্রিক ধ্বনি বা পলিফোনিক টোন, যা এতদিন ইউরোপিয়ান বা আফ্রিকান সঙ্গীতে সীমাবদ্ধ ছিল। আসুন শুনে নি সেই কালজয়ী গান। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। গুরু 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 নাম্বার পিনাকি বেজেছে, বেজেছে, বেজেছে। মরা বন্দরে আজ জোয়ারে জাগানো ঢেউ, তরুণী ভাসানো ঢেউ উঠছে। গুরু 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 নাম্বার পিনাকি বেজেছে, বেজেছে, বেজেছে। মরা বন্দরে আজ জোয়ারে জাগানো ঢেউ, তরুণী ভাসানো ঢেউ উঠছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। আর পারবে না ভোলাতে মরু মাখা চুলিতে, জনতাকে পারবে না ভোলাতে। আর পারবে না ভোলাতে মরিচিকা মায়াতে, বিভেদের ছলনায় চলিতে।
আর পারবে না ভোলাতে মধুমাখা চুরিতে, জনতাকে পারবে না ভোলাতে, আর পারবে না দোলাতে মরিচিকা মায়াতে, বিবেকের ছলনায় চলিতে। মিছিলের গর্জন দূর যায় শপথে, গর্জে ওই গর্জে, মিছিলের গর্জন দূর যায় শপথে, গর্জে ওই গর্জে। আজ হরতাল, আজ চাকা বন্ধ, আজ হরতাল, আজ চাকা বন্ধ। গুরু 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 ডম্বর পিনাকির বেজেছে বেজেছে বেজেছে, মরা বন্দরে আজ জোয়ারে জাগানো ঢেউ, তরুণী ভাসানো ঢেউ উঠছে। গুরু 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 ডম্বর পিনাকি বেজেছে বেজেছে বেজেছে, মরা বন্দরে আজ জোয়ারে জাগানো ঢেউ, তরুণী ভাসানো ঢেউ উঠছে। ঢেউ উঠছে, কারা ঢুকছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ঢেউ উঠছে, কারা ঢুকছে, আলো ফুটছে, প্রাণ 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 যাচ্ছে। ভারত যখন স্বাধীন হয়, সলিলবাবু তখন আসামের হাতিখুলি চা বাগানে মা বাবার কাছে। এই সময় গানের সাথে সাথে গণনাট্যের জন্য প্রচুর নাটক লিখেছেন, যেমন এই মাটিতে, জনান্তিকে, সংকেত ইত্যাদি। প্রথম অভিনয়ের পরপরই সেসব নাটক নিষিদ্ধ করে সদ্য সংগঠিত স্বাধীন সরকার, তাই সেসব ছাপা হয়নি কোনো দিনই। এই নাটকগুলো অভিনয় করেছিলেন করুণা বন্দ্যোপাধ্যায়, সাধনা রায়চৌধুরী, কালী বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত প্রমুখ। 1948 সাল স্বাধীন ভারত সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করল। অনেক কমরেডদের মতো সলিল চৌধুরীও আত্মগোপন করতে বাধ্য হলেন সন্দেশখালী এলাকায়। তার নামে ছিল 3টে গ্রেপ্তারি পরোয়ানা। সে এক বিভীষিকাময় সময়। একবার 3 মাস স্নান না করে গায়ে এবং চোখের পাতায় এঁটুলি পোকা হয়ে গিয়েছিল। সময় পেলে অতি সন্তর্পণে চলে আসতেন গোলপার্কের যশোদা ভবনে। সেটা ছিল বন্ধু সুরপতি ও তার দাদা ভূপতি নন্দীদের বাড়ি এবং কমিউনিস্টদের গোপন আস্তানা। সেখানেই আলাপ গভীর হলো হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সোনালের গায়ের বধূ গানটার প্রথমাংশ। 2 দিন পরে পুরো গান ও সুর তুলে দিলেন হেমন্তবাবুর কাছে। সেই দিনই পুলিশ যশোদা ভবন হানা দিল। কোনো ক্রমে সলিলবাবু পালিয়ে বাঁচলেন। তারপর আবার আত্মগোপনের পালা। সলিলবাবুর অবর্তমানে সঙ্গীত অর্কেস্ট্রেশন করলেন হেমন্তবাবু নিজেই। সে গান তৈরি করল এক কালোজয়ী ইতিহাস। তখন সলিলবাবু বাংলা ছায়াছবির জন্য কাজ শুরু করেছেন আত্মগোপন বাঁচিয়েই। 1949 সালে বাংলা ছবিতে প্রথম সুরকার হিসাবে আত্মপ্রকাশ করেন সত্যেন বসুর পরিবর্তন ছবিতে। সৃষ্টি করলেন আরেক সারা জাগানো গান, ও আলোর পথযাত্রী। গানটি শুরু হয় ধীর লয়, ঠিক যেন দীর্ঘ রাত্রি অতিক্রম করার ক্লান্তির সাথে সাথে ধীরে ধীরে রক্তিম উষার আগমনের সমাপতন। দ্বিতীয় পর্বে দ্রুত লয়ের বিন্যাসে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর আহ্বান। প্রীতি সরকার এবং দেবব্রত বিশ্বাসের দ্বৈত কণ্ঠে প্রথম প্রকাশ হলো সেই গান। 50-এর মন্বন্তর কি ভীষণ প্রভাব ফেলেছিল সলিলবাবুর মনে। গায়ের বধূ ছাড়াও আরেকটি গান সমভাবে উল্লেখযোগ্য। গানটি হলো সেই মেয়ে। মাঠে ময়দানে গাওয়ার জন্যে পরীক্ষামূলক গান, যার উৎস গীতবিতানের বিচিত্র পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত কৃষ্ণকলি। প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথের গানে কৃষ্ণকলি আসে এক শান্ত রমণীয় অবয়বে। সেই ময়নাপাড়ার কত শত কৃষ্ণকলিকে রুক্ষ মলিন বেশে দুর্ভিক্ষের দিনে পথে ঘাটে দেখেছিলেন সলিলবাবু। তাদেরকেই চিত্রায়ন করলেন এই গানে। এ যেন মূল রবীন্দ্রসঙ্গীতের উত্তরভাগ বা সিকুয়েল। গণনাট্যের সহযোদ্ধা সুচিত্রা মিত্রকে দিয়ে 1950 সালে রেকর্ড হলো এই গান। পরবর্তীতে সুচিত্রা মিত্র যখনই কৃষ্ণকলি গানটি গাইতেন, শ্রোতাকুল অনিবার্যভাবে সেই মেয়ে গাওয়ার জন্য অনুরোধ করতেন। শান্তিনিকেতন এই গানের রেকর্ড প্রকাশে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছিল। মনে করা হয়েছিল প্যারেডি বেদে রবিবাবুর অপমান করা হচ্ছে। মুদ্রিত গ্রন্থে আমরা দেখতে পাই কবিপুত্র মাটিতে একটি রেকর্ডের ডিস্ক ভেঙে শ্লাঘাবোধ করেছিলেন। যাক সে গল্প, একে একে শুনে নি 3টি গান, গায়ের বধূ, ও আলোর পথযাত্রী এবং সেই মেয়ে। তবে তার আগে আরেকটি তথ্য,
2024 সাল ছিল সুচিত্রা মিত্রেরও জন্মশতবার্ষিকী। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে। কি মোমো আম কাঁঠালের পিড়িটিতে বসত তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই, শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোনো মায়া ভরে, শ্রান্ত জনের হাতছানিতে ডাকত তাকে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে, নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বৈশাখে, গায়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায় রে কখন এলো শোভন অনাহারের বেশেতে, সেই কাহিনী শোনাই, শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। ডাকিনী যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে। সাত পাখি পা দিয়া নাচে তাতা তা দিয়া নাচে তাতা তা দিয়া নাচে রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে। মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে। মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে। ডাকিনী যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশি গন্ধা। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশি গন্ধা। হায় বধূ সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর। হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর। হায় সেই কিষানের জীবনের ব্যথার পাষাণ আমি বহিরে। আজ যদি তুমি কোনো গায়ে দেখো
ভাঙা কুটিরের সারি। আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের সারি, যেন সেইখানে সে গায়ের বধূর আশা স্বপনের সমাধি। আলোর পথযাত্রী এই যে রাত্রি, এখানে থেমো না। ও আলোর পথযাত্রী এই যে রাত্রি, এখানে থেমো না। এই বালুর জলে আশার তরণী তোমার যেন বেদনা। এই বালুর জলে আশার তরণী তোমার যেন বেদনা। আমি শান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে সেই সান্ত্বনা। তব ছিন্ন পারে জয় পতাকা তুলে সূর্য তোরণ দাও হারা। আলোর পথযাত্রী এই যে রাত্রি, এখানে থেমো না। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর খেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর খেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, ইবগের ষোল কিশোরদের সারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, ইবগের ষোল কিশোরদের সারা। যাত্রা শুরু উজ্জ্বল ছোটে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উত্তাম নাচে মুক্ত শত নটিনী। যাত্রা শুরু উজ্জ্বল ছোটে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উত্তাম নাচে মুক্ত শত নটিনী। এ শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এ শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ফেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন ফেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে 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 আহ্বান। হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ
শীর্ণ বাহু তুলে ও সে ক্ষুধায় জ্বলে জ্বলে অন্ন মেঘে মেঘে ফেরে প্রাসাদ পানেছে। কে জানে হায় কোথায় বা ঘর কি নাম কালো মেঘ। কে জানে হায় কোথায় বা ঘর কি নাম কালো মেঘ। হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেঘ। হয়তো বা মেঘলা দিনে কবির স্বপ্নে ছবি সেই মেঘ। হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেঘ। হয়তো বা জীবন নদীর খরস্রোতে ভাষা মহাকালের জ্বলন্ত জিজ্ঞাসা। কেন কবির স্বপ্ন কুসুম বিফল হয়ে ঝরে। হয়তো তাকে কৃষ্ণ কলি বলে কবিগুরু তুমি চিনেছিলে। হয়তো তাকে কৃষ্ণ কলি বলে কবিগুরু তুমি চিনেছিলে। কল্পলোকের মাধুরীমার কুসুমকে হায় গেল দোলে। হয়তো তাকে কৃষ্ণ কলি বলে কবিগুরু তুমি চিনেছিলে। হয়তো তাকে কৃষ্ণকলি বলে কবিগুরু তুমি চিনেছিলে। তার দুটি কালো হরিণ চোখে চোখে তোর বেদনার দহন ঝলকে। তার দুটি কালো হরিণ চোখে চোখে শুধু বেদনার দহন ঝলকে। বাঁকা দুটি ভুরু ধনুর টঙ্কারে আমি যে দেখেছি মরণ শঙ্কারে ঘিরেছে নিঃসহায়। হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেঘ। হয়তো বা মেঘলা দিনে কবির স্বপ্নে ছবি সেই মেঘ। হয়তো বা আবার কোনো দিন যদি তুমি তারে দেখো পথে, বলো তারি তরে বয়না পাড়ার থেকে খবর আছে তারি কাছে রে। সে যেন ফিরে যায় রে। সেখানে গাছে গাছে রাঙা ফুল ফুটে আছে। রাঙা মেঘ রাঙায় কন্যার আশা। পৌষালের মাঠে মাঠে সোনালি ফসল কাটে।
কবিতা তোমারই নতুন ছন্দে হবে গাথা, এবারও তারি কাজে সে যেন ফিরে যায় রে। আবার কোনো দিন যদি তুমি তারে দেখো পথে, বলো তারি তরে ময়না পাড়ার থেকে খবর আছে তারি কাছে রে। সে যেন ফিরে যায় রে, সে যেন ফিরে যায় রে, সে যেন ফিরে যায় রে।